সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার আর হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রায়, রাজনীতি ও নির্বাচনী হাওয়া। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে সম্মানিত অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন্নুর তুষার ভাইয়া। স্বাগত এই আয়োজনে। দর্শক জানিয়ে রাখি, এছাড়া আমাদের সঙ্গে উপস্থিত হবেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। আমার যে আজকের বিষয়বস্তু রায়, রাজনীতি এবং নির্বাচনী হাওয়া, সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে একটু রায় নিয়ে কথা বলতে চাই। তুষার ভাইয়া, রায়ের যে বিষয়টি, এটা নিয়ে আসলে গত 2-3 দিন ধরে আলোচনা চলছে। তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে রায়টা হয়ে গেল, সেই রায়টার নিশ্চয়ই একটা প্রভাব আছে নির্বাচনের উপরে। সেটি কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? কেননা নির্বাচনের শর্তের 3টে শর্তের মধ্যে তো এটিও ছিল যে বিচার হতে হবে। কি মনে করছেন? নির্বাচনের উপরে সরাসরি প্রভাব রায়ের নাই, কেননা যাদের বিরুদ্ধে রায় হয়েছে, অর্থাৎ যে দলের নেত্রী এবং সেই দলের সমর্থকরা নিশ্চয়ই সেটা পছন্দ করবে না, এটা তো স্বাভাবিক। তো তারা তো নির্বাচনে নাই, তো তাদের তো এই রায়ের থাকলেই কি না থাকলে কি, তা এই নির্বাচনে তো আসলে রায়ের প্রভাব সেইভাবে নাই। তবে ভোটারদের উপরে প্রভাব নাই। যারা তার বিরোধী, তারা তো আগেও বিরোধী ছিলেন। এই রায় তো আর নতুন করে কাউকে বিরুদ্ধে নিয়ে যাবে না। রায় বরং এটা করেছে যে অপরাধের একটা বিচার বা একটা অপরাধের একটা প্রতিকার করার চেষ্টা করেছে। ফলে আমি মনে করি যে রায়ের মতো হয়েছে। এই রায়ের যে পরের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী অনেকটা সময় ধরে আমাদেরকে ব্যস্ত রাখবে। এই কারণে যে রায় হয়েছে, রায়ের পরে এই রায়ের কার্যকারিতার প্রশ্ন আসবে, যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদেরকে দেশে ফেরানোর প্রশ্ন থাকবে, এরকম অনেক প্রশ্ন থাকবে এবং কিছু কিছু তো অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছে। তো এই অমীমাংসিত বিষয়গুলি মীমাংসা হবে নিশ্চয়ই সামনে। নির্বাচনের উপরে এই রায়ের তেমন কোনো প্রভাব নাই, এই কারণে যে রায় সম্পর্কে একটা ধারণা কিন্তু মানুষের মনে ছিল। তো রায় তো সেই রকমই হয়েছে, তার বাইরে যায়নি। ফলে এটা কোনো আনএক্সপেক্টেড কিছু না। আরেকটি হচ্ছে যে এই রায়ের সঙ্গে ভোটারদের মন পরিবর্তনের কোনো বিষয় নাই। এই কারণে যে ভোটের আগেই তো আসলে ক্ষমতার একটা পালাবদল নিশ্চিত হয়েছে। এটা হতে পারতো এইরকম, ধরেন এইখানে সবাই আছে এবং ওইরকম অবস্থা একটা রায় হয়েছে, তাহলে এটা হয়তো ভোটের উপরে প্রভাব ফেলতো, কারণ যদি সবগুলি দল নির্বাচনে থাকতো। কিন্তু যার বিরুদ্ধে রায় হয়েছে তার দলও তো নির্বাচনে নেয় এবং দলের অধিকাংশ নেতা হয় পলাতক নইলে জেলে। তো এই অবস্থায় তো নির্বাচনে এটা আলাদা করে প্রভাব ফেলা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে আমরা এটাও নিশ্চিত হতে পেরেছি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, যে বিষয়টি নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল যে শেষ পর্যন্ত অংশ নিতে পারবে কিনা। প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ডাচ ভবনে তার সঙ্গে কথা বলার সময় যে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং নির্বাচনে যে তফসিতে তাদের মার্কা যেটা সেটিও স্থগিত আছে, সুতরাং তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। একটু জানতে চাইবো যে বিনয়ের সাথে আমি এখানে একটা কথা বলি। প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে একরকম বলেছিলেন, ওই যে মেহেদি নামে যে লোকটা, মেহেদি একজন আছেন আমেরিকাতে, টিভি সাক্ষাৎকার নেন, জিটিও নামে বা এরকম কোন একটা চ্যানেল তার আছে। তো সেইখানে উনি একটা কথা বলেছিলেন, সেইটা নিয়ে বেশ নিউজ হয়েছিল যে তাহলে কি নির্বাচন অংশ নিতে পারছে। এখন আবার আপনি বলছেন উনি বলেছেন যে নিতে পারছে না। প্রধান উপদেষ্টা কথা তো প্রতি মাসে এদিক ওদিক হচ্ছে। ফলে আমি আসলে জানি না, আমি এই জন্য কোনো মন্তব্য করতে চাই না। উনি হয় মেহেদিকে একরকম ধারণা দিয়েছিলেন আর এখন আরেক রকম ধারণা দিচ্ছেন। ওনার মনে কি আছে সেটা উনি জানেন আর আল্লাহ তাআলা জানেন। মানে কার্যকর হওয়ার বিষয়টা নিয়ে নানা ধরনের প্রশ্ন এখন উঠছে। এর আগেও শেখ হাসিনাকে ফেরত দেবার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যখন চিঠি দেওয়া হয়েছিল, সেখানে ভারত সেটি গ্রহণ করলেও উত্তর দেয়নি। কিন্তু এখন বন্দি বিনিময় চুক্তিতে যেহেতু তিনি এখন ফাঁসির আসামি, তাকে কি মানে ভারতের অবস্থান কি কোনো রকম পরিবর্তন হবে? এই রায়ের পর তো ভারত এক ধরনের বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের মানুষের পাশে তারা আছে। বাংলাদেশের মানুষের পাশে নাই এটা কি কোনো দেশ বলেছে এই পর্যন্ত? আপনি একটু মনে করে বলেন তো, যে পৃথিবীতে কোনো দেশ কখনো কারো বিরুদ্ধে বলেছে যে আমরা মানুষের পাশে নাই? সরকারের পাশে থাকে, সরকারের পাশে থাকে না, কিন্তু সবসময় তারা মানুষের পাশে থাকে। এটা একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের প্রোটোকল বিষয়। কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে না যে আমরা অমুক দেশের জনগণের সঙ্গে নাই। তারা সবসময় জনগণের সাথে থাকে, কিন্তু সরকারের পক্ষে বিপক্ষে আচরণ করে। তো এটা আসলে আমি বলবো যে পারস্পরিক সমঝোতার বিষয়। বন্দি প্রত্যর্পণ যদি থাকেই, তাহলে আমাদের এখান থেকে যে সাধারণ মানুষের পয়সা চুরি করে পিকে হালদার সেখানে চলে গেল, নাম পরিবর্তন করে ভিন্ন ধর্মীয় সেজে আধার কার্ড করে পাসপোর্ট করে সেখানে জমি জমা কিনলো, পিকে হালদারকে ফেরত দিল না। সাধারণ মানুষের টাকা চুরি করেছে যে,
সেই সাধারণ মানুষের টাকা চোরটাকে ভারত ফেরত পাঠানো উল্টা জামিন দিয়ে দিয়েছে। তো জনগণের পাশে থাকলো কোথায়? টাকা চুরি করেছে জনগণের, কই জনগণের শত্রুটা পিকে হালদারকে তো ফেরত দেয় নাই, তো মুখে মুখে বললেই হলো জনগণের সাথে আছি। আমার কাছে এগুলা কোনো অর্থ মানে বোধক মনে হয় না। এই চিঠিগুলাকে বলি গদবাধা বিষয়, এগুলা দেয়, এগুলো এইভাবেই দিতে হয়, এই জন্য দেয়। সবসময় জনগণের পাশে আছি বলে, জনগণের টাকা চোর, জনগণের এখানে সন্ত্রাস করে যে ভারত থেকে পালিয়ে থাকে তাদেরকে ফেরত দেয় না কেন? এত ভালোবাসলে বাংলাদেশের জনগণকে। একদম। ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারির কথা যেটি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করা হবে, তার প্রসেসিং চলছে, এতে কোনো লাভ হবে বলে আপনি মনে করেন? ইন্টারপোলের মাধ্যমে এই পর্যন্ত আমরা কতজন অপরাধীকে ফেরত আনতে পেরেছি, এইটাও একটা প্রশ্ন কিন্তু আমার। ফলে কি লাভ হবে কি ক্ষতি হবে আমরা জানি না আসলে। এটা নির্ভর করবে হচ্ছে এই সরকার এবং পরবর্তী সরকারের কূটনৈতিক শক্তি এবং তৎপরতার উপরে, তারা কতটুকু কাকে কিভাবে রাজি করাতে পারবেন। কিন্তু আমার কাছে খুব একটা আশাব্যঞ্জক কিছু হবে বলে মনে হয় না আর কি। কেননা যারা আশ্রয় দিয়েছে তারাই তাকে ফেরত দেবে, এটা আশা করাটা কি খুব মানে যৌক্তিক কিংবা খুব বুদ্ধিমানের কাজ? একেবারেই না। এইটার সাথে রিলেটেড কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে ভাঙচুরের বিষয়টা, ৩২-এ যে ধরনের একেবারে নিশ্চিহ্ন করে দেব, খেলার মাঠ তৈরি করে দেব, এই বিষয়টি নিয়ে বেশ সরব হয়েছে অনেকে। এমনকি বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে কিছু মানুষ জড়ো করে বলবো ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাকে মেরে ফেলো, পিটিয়ে, এটা কখনোই গণতন্ত্র হতে পারে না। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেবার নতুন ইন্ধন কে দেয়, কারা দেয়, কেন দেয়, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মব ভায়োলেন্স বলেছেন এটিকে তিনি। দেরি হয়ে গেছে এটা। ওনারা এর আগের বার যখন এখানে ভাঙচুর হয়েছিল তখন তাদের পক্ষীয় ছাত্র জনতা সেখানে উপস্থিত ছিল এবং তারাও ভাঙচুরে অংশ নিয়েছিল। ফলে এই বিষয়টা এখন দেরি হয়ে গেছে, এখন এটা বলে কোনো লাভ নাই। এই ঘটনাটা সবাই মিলে ঘটতে দিয়েছেন। এই মব ভায়োলেন্স তৈরি করার ক্ষেত্রে শুরুতে সকলেই উৎসাহ দিয়েছিলেন, পরে তারা টের পেয়েছেন যে এটা ঠিক হচ্ছে না। আপনার কি মনে হয় ভাই, মানে ঠিক হচ্ছে না বলেই কি এবার এভাবে প্রোটেক্ট করার চেষ্টা করা হলো? এখানে প্রোটেক্ট করার মতো কি আছে? এখানে এর আগের বার যখন ভাঙা হয়েছে নারকেল গাছগুলো নারকেল সহ ভেঙে ফেলেছে, যেটা আমার কাছে খুব অবাক লেগেছিল। কেননা আমাদের পরিবেশ উপদেষ্টা সারাক্ষণ বৃক্ষ নিধনের বিরুদ্ধে বলেন, বৃক্ষেরও দোষ কি ছিল, মানে আমার কাছে এটা মনে হয়েছে। তো আমি দেখেছি যে নারকেল গাছগুলো নারকেল ধরা ছিল সেই অবস্থায় পুড়িয়ে দেয় না, বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে, ভিডিও আছে। তো নারকেল গাছই যেখানে মানে টিকতে পারে নাই এবং ওখানে কিছুই নাই আসলে, তো এটা আবার নতুন করে কি রক্ষা করবো? ওখানে দেয়াল আছে, কোনো বাড়ি ঘর আছে, কিছু আছে, মানে রক্ষার চেষ্টা যেটা দেখলেন সেটি আসলে কি ছিল? সেটি আসলে কি ছিল এটা যারা রক্ষা করতে গিয়েছিলেন আগে যখন রক্ষা করেন নাই তাদের উত্তর দেওয়া উচিত। ওনারা একই অঙ্গে এত রূপের মতো, এক সময় ওটাকে বাঁচান নাই, এখন আবার ওইটাকে বাঁচাতে গিয়েছেন, কি আছে ওইখানে বাঁচাতে গিয়েছেন, এটাই আমার খুব জানার ইচ্ছা। আর খেলার মাঠ তৈরি করা এসব তো অজুহাত, একটা ভাঙার জন্য একটা অজুহাত লাগে, একটা অজুহাত। হঠাৎ খেলার মাঠ এত দরকার পড়লো এটা তো আমরা জানি না। আর ওইখানে খেলার মাঠের মতো যথেষ্ট জায়গাও নাই। তারপরে যদি কেউ খেলাধুলা করতে চায় করতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে বা কিছু একটা, আমি জানি না কি খেলার মাঠ খেলতে চেয়েছে। তবে ওইখানে আমরা কিছু কিছু অদ্ভুত বিষয় দেখেছি, যেমন একজনকে দেখেছি সে একাই, সাথে তার ক্যামেরা রয়েছে এবং সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধমকাচ্ছে, একটি মেয়ে, একেবারে কন্যা বয়সী আমার। তো এই কন্যার বয়সী মেয়েটি কেন এখানে একা গিয়ে সবাইকে ধমকাচ্ছিল, এরকম আবার রিল হচ্ছে, ভিডিও হচ্ছে। আমরা আসলে একটা ভিন্ন প্রজন্মে বড় হয়েছি, তো ভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছি, আমরা ঠিক এই কাজগুলির কোনো ব্যাখ্যা খুঁজে পাই না যে কেন হয় কেন হয় না। তবে আপনি যেটা বলেছেন যে খুব বাঁচানোর চেষ্টা করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে সবই অনেক দেরি হয়ে গেছে, এইটা এখন আর করা না করার মধ্যে কিছু আসা যায় না। কিন্তু একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আপনি বাঁচাতে গিয়েছেন কিন্তু ওই পর্যন্ত বুলডোজার আসতে দিয়েছেন, বুলডোজার কোত্থেকে পায়? বাংলাদেশে কি ব্যক্তি মালিকানায় ঢাকা শহরে কেউ বুলডোজার নিয়ে ঘোরাফেরা করে? ধরেন বিয়ে খেতে যায় কিংবা শোভাযাত্রা করে বুলডোজার দিয়ে, কিংবা এই এক্সকাভেটর যেটাকে বলে, যেটাকে বুলডোজার বলছি আর কি আমরা, এই এক্সকাভেটর কি ঢাকা শহরে খুব একটা জনপ্রিয় বিষয়? প্রত্যেক ঘরে ঘরে এক্সকাভেটর আছে, মানে এটা পায় কোথা থেকে? এটা নিয়ে আসতে পারে এত বড় রাস্তার উপর দিয়ে, ঢাকার মতো একটা ব্যস্ত জনপদে দিনের বেলা এটাকে নিয়ে আসে, এবং তারা কিন্তু আগের দিন এটা নিয়ে ঘোষণাও দিচ্ছে যে হ্যাঁ। তো এইসব আসলে আমি মনে করি এগুলো মন্তব্যর ঊর্ধ্বে চলে গিয়েছে। এগুলো নিয়ে মন্তব্য করা মানে সময়ের অপচয়। সবাই সবকিছু দেখছে, সবাই সবকিছু জানছে, সবাই সবকিছু বুঝতে পারছে। আমি একটা লাইন শুধু উল্লেখ করতে চাই, এটা একটা খুব জনপ্রিয় লাইন। আপনি কিছু মানুষকে সারা জীবনের জন্য বোকা বানাতে পারবেন,
আর আপনি সব মানুষকেও কিছু মানে সব মানুষকেও কিছু দিনের জন্য বোকা বানাতে পারবেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না। অল্প কিছু মানুষ সারা জীবনের জন্য বোকা হবে, সব মানুষ কিছু দিনের জন্য বোকা হবে, কিন্তু সব মানুষ সারা জীবনের জন্য বোকা হবে না, পৃথিবীতে কোথাও হয় না। ফলে জনগণকে যারা এরকম বোকা মনে করেন, আমি তাদের বুদ্ধি, মেধা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং তাদের উদ্দেশ্য নিয়ে আমার মনের মধ্যে যে দ্বিধা এবং দ্বন্দ্ব সেটি উপলব্ধি করি, এবং এই প্রশ্নের উত্তর হয়তো আমার মনের মধ্যে আছে, এটা মনের মধ্যেই থাকুক, কেননা সত্য দিবালোকের মতো এটা প্রকাশিত হবে, এবং সত্যকে শত সহস্র ফিট গভীরে পুঁতে রাখলেও শেষ পর্যন্ত সেখানে যে রক্ত পলাশ, রক্ত জবা জন্মায় সেটা লোকে দেখতে পায়। প্রতিটি মৃতদেহের উপরে একটি ফুল গাছ, একটি গাছ, একটি বৃক্ষ বেড়ে ওঠে। ফলে মৃত্যু মানুষকে অন্তর্হিত করে, কিন্তু মৃত্যু মানুষকে বিস্মৃত করে না, এটা মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত অতিথি উপস্থিত থাকবেন। এই মুহূর্তে রহিন হোসেন প্রিন্স ভাই আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে আমরা রায় নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। সেখান থেকে এসে আমরা একটু 32-এ এসে ঠেকেছি। 32টাই তাহলে একটা শুরু করতে চাই। শেখ হাসিনা কোনো মন্তব্য করলে, তার কোনো অডিও ফাঁস হলে বা তাকে আঘাত করার চিন্তা হলে 32-এর দিকে আমরা সেই আঘাতটা যেতে দেখি। কিন্তু 32-এর সঙ্গে তো অনেক ইতিহাস জড়িত আসলে আছে। কেউ কেউ বলছেন যে এটি আসলে আওয়ামী লীগের কেবলা, সেজন্য এটিকে আসলে ধ্বংস করাটা জরুরি। আপনার কাছে ধানমন্ডি 32টা আসলে কি? আর যদি ধানমন্ডি 32কে যদি গুড়িয়ে দেওয়া হয় তাহলে অর্জনটা কি হয় বাংলাদেশের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি তোষারবের কিছু কথা শুনছিলাম এসে। দেখেন, আমার মনে হয় উনি শেষটা যেভাবে করলেন, আমি যদি বুঝে থাকি যে হয়তো সব কথা এখন বলার দরকার নেই, সময় অনেক কথা বলবে, কিন্তু স্পষ্ট করে দু একটা কথা বলা দরকার, যেটা আপনি জানতে চাইলেন। আমার মনে হয় এটা বেশি আলোচনার দরকার নেই। 32 আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। আমার মনে হয় এইটুকুই যথেষ্ট, আর বলার দরকার। এবং সেই ইতিহাস মানে সাধারণ ইতিহাস না, অনেক দীর্ঘদিনের। এবং এই ধরনের কোনো ইতিহাস ঐতিহ্যকে কেউ ধ্বংস করতে গেলে কেউ কিন্তু পারবে না। আপনি ওই জায়গায় একেবারে ভেঙে ফুটবল খেলার মাঠই করে দেন। দেখুন, কথা একটু বাড়তে হবে কিনা জানি না, যে ওই পাকিস্তান আমলে আমাদের পার্টির নেতা কমরেড মনি সিং, তার বাড়িতে ওইখানে পাকিস্তানি শাসকরা বলছিল যে ওইখানে বাড়িঘর করে ভেঙে দেওয়া না, ওইখানে ঘুঘু চড়ায় দাও। তাতে কি হয়েছে? এখন তো এখানে বহল তবিয়াতে কমরেড মনি সিং, টঙ্ক আন্দোলন, ওইখানে তার স্মৃতিসৌধ, এগুলো সবই হয়েছে। সাময়িক সময়ের জন্য এটা হয়তো গিয়েছিল, কিন্তু পুরো ইতিহাস ঐতিহ্য কিন্তু রক্ষিত হয়েছে। এইটা একটা। এখন প্রশ্ন দুইটা, ছোট ছোট করে উত্তর দিই। একটা হচ্ছে, একটু শেষ কথাটা বলে নিই, এটা অত আর বলতে ইচ্ছা করে না, যে কোনো শাসক গোষ্ঠী না চাইলে কোথাও এই ধরনের বুলডোজার চলতে পারে না। বুলডোজার তন্ত্র, এই শব্দটা এখন চলে আসছে, এটা কোত্থেকে আসে? এবং দেখেন, ভেরি ছোট্ট কথাও যদি বলি, এইবার আমাদের এখনকার শাসকরা চাইনি যে বুলডোজার ওই কাজ পর্যন্ত যায়নি। আগের বার যদি তারা চাইতেন তাহলে তাই হতো না। এবং যেখান থেকে আসছে যদি মনে করতো আগে থেকে এটা ঠেকাবো, তাহলে আসার কোনো কারণ ছিল না। এটাই হচ্ছে সত্য। সুতরাং এইটা মনে রাখা দরকার। এইটা একটা গেল। কিন্তু ভিত্তির যে কথাটা বলতে চাই, আমার বিবেচনায় এই যে তো ঘটনা তো আমরা অনেকদিন ধরে দেখলাম। প্রথমে হয়তো অনেকে এটা বলার চেষ্টা করছে, আচ্ছা 5 তারিখ একটা ঘটনা একটা ঘটে গেছে, কি বলবো, যে সাধারণ ঘটনা, উত্তেজিত জনতা, কত রকম দেখছেন না, কোড আনকোড কত রকমের। আসলে এটার মধ্যে একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা হচ্ছে, পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি যারা লালন পালন করে। পয়েন্ট কিন্তু সেই জায়গাটায়। আপনি খেয়াল করে দেখেন যে 32-এর যে হামলা প্রথম দিকে যখন হলো, পাকিস্তানের ওইখানে শাসকদের পক্ষ থেকে, আর্মির পক্ষ থেকে কি বলা হলো খেয়াল করেন, যে যারা পাকিস্তান ভাঙা ওইখান থেকে কাজ করার কথা বলা হয়েছিল। এই ধরনের কথাবার্তা অনেক কিছু তো আমরা শুনলাম। তার মানে যারা এই পাকিস্তান ওইটাকে রক্ষা করতে চেয়েছিল, তো তারা তো এখন বহল তবিয়তে আছে, তারা রাজনীতি করছে। কিভাবে করে এটা তো আমাদের বোধগম্য হয় না। তাদের রাজনীতি নিষিদ্ধ 71 হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। তো তারা যখন বহল তবিয়তে থাকে, তারা তো কতগুলো ব্যক্তি থাকে না, রাজনীতিটা নিয়ে থাকে। তা সেই রাজনীতিটা এখন অন্যদের মধ্যেও বিস্তার ঘটিয়ে এইখানে একটা পাল্টা রাজনীতি, যেটা মুক্তিযুদ্ধকে নাকচ করে
47-কে সেইখানে কি বলবো রেস্টাবলিশ করার জায়গাটা করার চেষ্টা করে। এখন এই জায়গায় আমি এইটুকু একটু মানতে রাজি আছি, হয়তো এটা আরও গবেষণা করতে হবে, আমি কোনো সিদ্ধান্ত টানছি না, যে এখনকার যে প্রজন্ম তাদের মধ্যে অনেকে হয়তো, কারণ বিগত দিনে আওয়ামী লীগ তার শাসন আমলে যেভাবে মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে, চেতনার নামে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে হয়তো কারোর কারোর মধ্যে একটা ভিন্ন জায়গা থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমাদের প্রকৃত ইতিহাস তুলে না ধরা এবং এই জায়গাগুলো। কিন্তু তাতে করে এত বড় ঘটনা প্রতি মুহূর্তে ঘটতে থাকবে তার অনেক অঙ্ক, যেটা তুষার ভাই বলছিলেন যে আমরা যে প্রজন্মে জন্মলাভ করেছি এর সাথে মেলে না। হ্যাঁ, ঘটনা তো তাই, কিন্তু আমি সেই জায়গায় এইটা বলতে চাই যে আমাদেরকে মেলাতে হবে, আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হবে, এবং এই প্রজন্মের মধ্যে যদি কেউ কেউ ওই ধরনের একটা কোড আনকোড করে বলি কোনো ইনোসেন্ট জায়গা থেকে এরকম বিবেচনা করে সেখান থেকে তুলে আনতে হবে। কোনো শাসক গোষ্ঠী বা কোনো গোষ্ঠীর অপছায়ায় আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে পারে, এইটা কিন্তু আমরা চাইব না। কিন্তু অবশ্যই এই যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ এবং শাসক গোষ্ঠী যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে ফ্যাসিস্ট প্রবণতা করেছে, যে হত্যাযজ্ঞ করেছে, মানুষের যে অগণতান্ত্রিকতা করেছে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে আমরা যে গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি, আমাদের প্রকৃত সেই আকাঙ্ক্ষার ধারা বজায় রাখতে হবে। কিন্তু এই আকাঙ্ক্ষাকে কেউ যাতে মিসকোট করে বা ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিতে না পারে, সে ব্যাপারেও আমাদের সবাইকেই, আমি পুরো দেশবাসীর কথা বলছি, সচেতন দেশবাসীকে আরো সোচ্চার হইতে হবে। আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই। একদম। দর্শক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমিনুল ইসলাম, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট সরকার হয়ে থাকে, তাহলে এখন যারা দুর্নীতিগ্রস্ত তারা পালিয়ে গেছে দেশ থেকে। যারা আওয়ামী লীগে ভোট দেন 25 থেকে 35% লোক, এরা কোন গণতন্ত্রের ভিতরে পড়তেছে? এরা তো ভোট দিতে পারবে না বা যাবে না। তাহলে এখন যে ইউনিট সরকার যেটা করছে বা অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করছে, তো সেটা কি ফ্যাসিস্ট হচ্ছে না? যারা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়, ওরা কি মানে গণতন্ত্রের ভিতরে থাকছে না বাইরে থাকছে? এটি হচ্ছে আমার প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আর কিছু, আর কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, এটা আমি জানতে চাচ্ছি যে তাহলে যারা নৌকায় ভোট দেয় ওরা গণতন্ত্রের ভিতরে থাকলো না বাইরে থাকলো? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর নিব। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তাকে স্বাগত জানাতে চাই। আচ্ছা, আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? জি জি জি। আমি যখন রাজাকারদের বিচার করা হলো, তখন তাজুল ইসলাম সাহেব মুক্তিযুদ্ধের বিপক্ষে কিন্তু লড়েছেন। উনি আবার এখন এসছেন এই জায়গায়, তো উনি কি তাহলে নিরপেক্ষ? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নের উত্তর নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। শাহেদ বলছিলাম বরিশাল থেকে। সম্মানিত আলোচকদ্বয়ের কাছে আমার প্রশ্ন হলো, 32 নম্বরের ধানমন্ডির 32 নম্বরের যে বাড়ি, সেটা আমি যতটা শুনছি সেটা রাষ্ট্রীয় সম্পদ। যদি সেটা রাষ্ট্রীয় সম্পদ হয় তাহলে সেটা ভাঙা কেন অপরাধ হবে না? আর যদি অপরাধ হয় তাহলে তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হয়নি? এটা আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। আপনার কাছে আসি। আমিনুল, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন করেছিলেন। তিনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি তিনি করেছেন যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে তারা তো আসলে সবাই পালিয়ে গেছে, কিন্তু এদেশে তাদের সমর্থক, তাদের ভোটার আছে এখনো প্রায় 30 থেকে 35%। সেই ভোটাররা তো সামনে যেহেতু নির্বাচন আসছে, তাদের তো একটা ভোটের জায়গাটা লাগবে, তারা আসলে কোথায় ভোট দেবে, সেখানে তাদের জন্য কোন গণতন্ত্র এই সরকার আসলে, কোন গণতন্ত্রে তাদেরকে ফেলছে? না, আমি এই প্রশ্নটাকে এইভাবে দেখতে চাই। প্রথমে আমার বিবেচনায় যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত তারা করেছে এবং দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তারা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা রেখে গেছে, মানে করেছে, তারপরে কত পার্সেন্ট ভোট আছে এটা নিশ্চিত করে বলা যায় না, বা এটা আমিও এটা মনে করি না। হ্যাঁ, একটা পার্সেন্ট তো থাকেই, সেটা অন্য আলোচনা, সুতরাং সেটা বিবেচনা। আমি প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা যখন কি বলবো যে ভোটের ডেমোক্রেসি এবং পার্টিসিপেটরি চিন্তা করব, আমাদের প্রথম চিন্তা করতে হবে যে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমাধিকার থাকে কিনা। এটাই
দ্বিতীয়টাই আমাদের কাছে প্রাধান্য পায়, আমরা সাধারণভাবে সেইভাবে অভ্যস্ত। ঠিকই আছে, এটাকে গুরুত্ব দিতে হবে যে সকলেই যে ভোট কেন্দ্রে যে আমরা ঠিক মতো দিতে পারছি কিনা। এখন প্রশ্ন দাঁড়ায় যে ভোটে দাঁড়ানোর অধিকার যদি তাদের কথার কথা যে পার্সেন্টই থাকুক, ওই দল না থাকলে তো তারা দেবে কোথায়? সেই প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না এই কারণে, কারণ এত বড় একটা ঘটনার মধ্য দিয়েই এই দল তার নিজের একটা পরিণতি নিয়ে আসছে। এখন হ্যাঁ, আচ্ছা এইটুকু তাহলে এখানে থামলাম। আর বর্তমান সরকারের যে অনেকগুলো কাজ আমরা কিন্তু সেটা পরিষ্কার বলে দিয়েছি, যে ক্ষেত্রে কতগুলো নব্য ফ্যাসিস্ট প্রবণতা এই সরকারের মধ্যে আমরা দেখছি, এটা এক্সচেঞ্জ গ্রান্ড। আর দ্বিতীয়টা, এটা গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলি, আমি আমাদের দলের অবস্থান এখনকার বলছি, নট দ্যাট যখন এই ট্রাইব্যুনালে গঠিত হয় আমরা বলেছি এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, যারা করেছে নেপথ্যে যারা, তাদের বিচার হইতে হবে। বিচার মানে বিচার, এ তো আর বিচার মানে নর্মাল আদালত না, আদালতে বিচার হইতে হবে। কিন্তু আমরা দুইটা পয়েন্ট ওই সময় থেকেই বলে আসছি, একেবারে শুরু থেকে। একটা হচ্ছে এটার জন্য আমাদের ডিমান্ড বাম জোটের পক্ষ থেকে লিখিত, যে একটা বিশেষ ট্রাইব্যুনাল করতে হবে, তারপরে বিচার। কিন্তু তারা কেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা ৭১-এর ঘাতকদের বিচার, আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি নাই। কারণ আমরা বলেছি এইটা যে ৭১-এর ঘাতকদের বিচারের জন্য গঠিত হয়েছে, কারণ ওই বিচার তো চলমান রাখতে হবে, ওটাকে বাতিল করা যাবে না, কারণ ওটা তো আরো বড় হত্যাযজ্ঞ, সুতরাং ওইটা করতে হবে। তাহলে সেই জায়গায় করার আমরা পক্ষে না, আমরা বিশেষ ট্রাইব্যুনাল এখনো মনে করি বিশেষ করা। আর দ্বিতীয়ত, এটা খুবই কারেক্টলি বলেছেন যিনি করেছেন, আমরাও বলেছি যে যিনি ওই সময় জামাত ইসলামের উকিল ছিল তাকে কেন চিফ প্রসিকিউটর নিয়োগ করলো। শুধু তাই না, ওই যে বিদেশের যে ভদ্রলোককে আনা হচ্ছে এবারও, তাদের পরামর্শক, আগেও কিন্তু সে জামাতের ছিল। তাহলে এইটা কেন? বাংলাদেশে কি আর কোনো উকিল নেই, আর কোনো ভালো মানুষ ছিল না? তাহলে সেইটা করলে এর মধ্য দিয়েই আপনি এই প্রশ্নগুলো দেখেন, এই বিচারের পরে এত বড় একটা হত্যাযজ্ঞ, যারা জড়িত তাদের তো শাস্তির আওতা আনতেই হবে, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু ইতিমধ্যে দেশ বিদেশে এই কোশ্চেনগুলো কিন্তু করার সুযোগ পাচ্ছে অনেকে, এই ধরনের ত্রুটি দুর্বলতার কারণে। সুতরাং এটাই। আর একটা 30 সেকেন্ডে যদি এটা বলি, বা এটা তুষার ভাই বলতে পারে যে 32 ভাঙা। জি, আমি ওটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তুষার ভাই, শাহেদ তিনি বরিশাল থেকে প্রশ্ন করেছেন যে রাষ্ট্রীয় সম্পদ, তিনি বলছেন যে 32 তো আসলে রাষ্ট্রীয় সম্পদ, তাহলে রাষ্ট্রীয় সম্পদ ভাঙা কেন আসলে অপরাধ হবে না, আর এই অপরাধ যারা করছে তাদের কেন বিচার হবে না? রাষ্ট্র যদি নিজের সম্পদ নিজে বাঁচাতে না পারে, তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা জবাব দিবেন। রাষ্ট্রের সম্পদ মানে জনগণের সম্পদ, জনগণের সম্পদ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন সরকার। ফলে জনগণের জানমাল যেমন তার নিরাপত্তা দিতে হবে, জনগণের সম্পদকে নিরাপত্তা দিতে হবে। ফলে সেটা যদি তারা বাঁচাতে না পেরে থাকেন এবং এটাকে যদি রাষ্ট্রীয় সম্পদ মনে না করে থাকেন, ব্যক্তিগত মনে করে থাকেন, তাহলে সেটার জবাব নিশ্চয়ই কোনো না কোনো দিন দিতে হবে। আমি তো এই জন্যই বলেছি যে মানুষ দেখে, বোঝে, চুপ করে থাকা মানে কিন্তু বোঝে না ব্যাপারটা তা না। ফলে কোথাও না কোথাও কোনো না কোনো দিন সত্য সামনে আসবে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন আমেরিকাতে কলম্বাসের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। আমরা ছোটবেলায় পড়তাম আমেরিকা আবিষ্কার করেছেন আমেরিগো ভেসপুচি আর কলম্বাস সেখানে বসতি স্থাপন করেছেন। আমেরিকাতে এই দুজনের কারণ তারা এখন আর স্মরণ করতে চায় না, এদেরকে ঘৃণা ভরে স্মরণ করে। এর কারণ হচ্ছে কলম্বাস যে নির্যাতন করতেন, কলম্বাস যে অসুস্থতা ছড়িয়ে দিয়েছিলেন আমেরিকাতে, আমেরিকার যে আদিবাসী গোষ্ঠী যারা আসলে আমেরিকার মালিক, তাদেরকে যে সিস্টেম্যাটিক্যালি হত্যা করেছেন, এগুলি যতই ঢেকে রাখার চেষ্টা করা হোক না কেন, শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে। এবং আমি একসময় আমেরিকাতে ছিলাম, এই অবস্থা আমি থাকা অবস্থায় কলম্বাসের মূর্তি উপড়ে ফেলতে দেখেছি। তো সেই কারণে কোনো মূর্তি আসলে টিকে থাকে না, কিন্তু মানুষের মনের মধ্যে যদি কারো প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকে, সেটা টিকে যায় বহু বহু বছর পরেও। তো এইটাই হচ্ছে আমার বক্তব্য। আমি একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই, কেননা আগামীকাল আসলে জানা যাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে থাকবে কি থাকবে না। বিশেষ করে রাজনীতিবিদরা যখন বলছেন যে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা ক্রুশাল একটা মোমেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, সেটি আসলে রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, বা এই নির্বাচনের জন্য সেটি কতটুকু ভালো হবে, আপনার মন্তব্য কী? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা এবং না আসা, এই দুটোই আসলে নির্ভর করছে এখন আদালতের রায়ের উপরে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি একটি চিরস্থায়ী অবিশ্বাস, এই কারণে যে রাজনীতিবিদরা এখনো পর্যন্ত একে অন্যকে বিশ্বাস করতে পারেন না, এখনো পর্যন্ত ক্ষমতায় থাকা ব্যক্তি যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেন, এই বিষয়টি আমাদের মধ্যে হয় নাই। স্বাধীনতার পরে এই 50 বছর পার হয়ে গিয়েছে, একাধিক স্বৈরাচারের পতন ঘটেছে, একাধিক প্রেসিডেন্টের হত্যাকাণ্ড আমরা দেখেছি, একাধিক গণ আন্দোলন আমরা দেখেছি,
এত কিছুর পরেও আমরা এখনো পর্যন্ত রাজনীতিবিদদের মধ্যে একে অন্যের প্রতি ক্ষমতা পরিত্যাগের যে সুস্থতা, এই বিষয়ে কোনো আস্থা আমরা দেখতে পাই না। অর্থাৎ দেখেন, এই অবিশ্বাস দূর হয় নাই। মানে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একটি অবিশ্বাসের ফলাফল, এবং সেই অবিশ্বাসের ফলাফলে কি হয়, আমরা আমাদেরই মধ্যে থাকা কিছু লোক যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করেন, যাদের সরাসরি রাজনৈতিক সংস্রব নাই, এমন লোকদেরকে কিছুদিনের জন্য ওই আসনে বসিয়ে দিয়ে ভাবি তারা একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। 5 বছর যারা দেশ চালাতে পারেন তারা একটা ভালো নির্বাচন করতে পারেন না। এটা হচ্ছে কালেকটিভলি আমাদের জাতির জন্য একটি লজ্জার বিষয়। ফলে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীর অন্যান্য সভ্য দেশের মতো নির্বাচন আয়োজন করতে পারবো না, স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই তার দায়িত্ব পালন করতে পারবে না, বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনী বিষয়গুলিতে স্বাধীন আচরণের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আস্থা পয়দা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা থাকবে। এবং যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে এইটাই প্রমাণিত হবে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্ষমতাবানেরা ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা ছাড়ানোর জন্য তাদের একটা নিরপেক্ষ থার্ড পার্টি আম্পায়ার লাগে। এবং আজকে মনে করেন যে অন্তর্বর্তী সরকার আছে, ভবিষ্যতে এরকম তত্ত্বাবধায়ক সরকার হলে আবারও এরকম আসিফ নজরুল, আবারও এরকম বিভিন্ন ব্যক্তিরা আসবেন, এই রেজওয়ানা হাসানের মতো লোকেরা আসবেন, এখন যারা ছোট ছোট এনজিও করছেন, বা এই মুহূর্তে ধরেন কেউ ক্রিমিনোলজির অধ্যাপক, কেউ মনে করেন সমাজবিজ্ঞানের অধ্যাপক হবে আর কি, সামনে এখনো হয় নাই, লেকচারার। এই লেকচারারদেরকে এখন আমাদের দেখে রাখতে হবে যে 25 বছর পরে, 20 বছর পরে উনি আসিতেও পারেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে। যারা নিজেরা ইউনিভার্সিটির মধ্যে দলীয় আচরণ করেন, সেই লোকগুলি আবার আমাদের এখানে এসে তত্ত্বাবধায়কে এসে নিরপেক্ষ হয়ে যান। যারা বিভিন্ন বিদেশি দাতাদের টাকায় নিজেদের জীবন নির্বাহ করেছেন, ওরা আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে খুব নিরপেক্ষ হয়ে যান। এই পুরো বিষয়টা নিয়ে জানেন একটা মার্কি, মানে একটা ধোঁয়াশাগ্রস্ত একটা অবস্থা, ঘষা কাচ থাকে না, এই ঘষা কাচের মতো একটা ব্যাপার আর কি। আপনি কিছুদিনের জন্য ঘষা কাচের ভিতর দিয়ে সবকিছু দেখলেন, তারপর আবার ঘষা কাচটা সরিয়ে দিলেন। জাতির নিজের নৈতিক মান এবং জাতির দণ্ডমুণ্ডের কর্তা, পলিটিশিয়ান এবং পলিটিক্যাল প্রসেসের সাথে যুক্ত লোকরা যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে নিরপেক্ষ এবং ক্ষমতার লোভ পরিত্যাগ করে ক্ষমতাকে অন্যের হাতে জনগণের রায় অনুযায়ী বুঝিয়ে দেওয়ার মতো নৈতিক অবস্থানে পৌঁছাবেন না, ততক্ষণ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করি। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, আপনি দেখবেন যে কিছু মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে একটা ব্যাগ লাগিয়ে ঘুরে, তো ওই ব্যাগটা লাগানো অবস্থা আপনাকে বুঝতে হবে যে তার কিডনিটা খারাপ, সেই জন্য ব্যাগটা লাগাতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে আমাদের সেই ব্যাগ লাগানোর মতো। প্রিন্স ভাই, আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ঘষা কাজ, কিডনিতে আমাদের যে ব্যাগটার কথা ভাইয়া বলছিলেন সেটি কিনা, আর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি ফিরে আসে এই নির্বাচনের উপর তার কোনো প্রভাব থাকবে কিনা, বা আমাদের রাজনীতিতে পরিবর্তনের কোনো হাওয়া আনবে কিনা? একটু বলি। হ্যাঁ, উনি যে উদাহরণটা দিয়েছেন বেশ মজারই, এবং আমার মনে হয় অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি একটু ছোট করতে চাই না, আমি একটু ব্যাপারটা এরকম যে ব্যাগটা দেখলে আপনি বুঝবেন যে অসুস্থতা আছে। আচ্ছা, যেমন কিন্তু একটু ইতিহাস বলি, এটা অবশ্যই আমি এই পয়েন্টে খুবই শতভাগ একমত, এবং এখন বলছি তা না, অতীতেও বলেছি। আমি একটু রেফার করে এই কথাটা বললাম এই কারণে যে এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার, যে ব্যবস্থাটা এখন অনিবার্য হয়ে গেছে, করতেই হবে, কোনো বিকল্প নাই, এটা আগে বলে রাখলাম, না হলে কোনো বিকল্প নাই। মানে কি, এটা যে বলে মন্দের ভালো জায়গা আর কি, কোনো মানে এর কোনো বিকল্পই নাই, এটাই। কিন্তু এটা রাজনীতিবিদদের জন্য অবশ্যই লজ্জার, কারণ যারা ক্ষমতায়, সে যে দলই যাক না কেন, 5টা বছর ক্ষমতা পালন করলো, কিন্তু সে একটা ভালো ভোট করে যাবে না, তাহলে সে কিসের গণতান্ত্রিক হইলো? তো নিজেই তো গণতান্ত্রিক না, এবং জনগণের রাস্তায় স্থাপন করতে পারলো না। আমি একটু হিস্ট্রি ছোট করে বলি। 90-এর সময়, ওই যে বললেন লোভ লালসার পয়েন্টটা কেমন দাঁড়ায়, নিশ্চয়ই ওনার স্মরণ আছে যে 90-এ যখন এই যে 3 দলের জোটের রূপরেখা এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, তখন কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে একটা প্রস্তাব আমরা করেছিলাম, যেটা লেখেন যে পরপর 3 বার তত্ত্বাবধায়ক সরকার হবে, শুধু 3 বার। এবং আমাদের তখনকার ইনোসেন্ট যুক্তি ছিল, এখন কত পিছিয়েছে সেটা বলবো বলে এটা বললাম, যে তখন আমাদের ইনোসেন্ট যুক্তি ছিল 3 বার করলে 3 বারের মধ্যে আমরা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবো, আমাদের সংস্কৃতির উন্নয়ন ঘটবে, আর তত্ত্বাবধায়ক সরকার লাগবে না। এই ছিল কিন্তু আমাদের অরিজিনাল চিন্তা। কিন্তু আপনি নিশ্চয়ই ইতিহাসে জানেন, তখন কিন্তু এটা ওই আওয়ামী লীগ, বিএনপি কেউ মানে নাই, যার জন্য পরে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করতে হলো, পরে আবার এইটার নানা কারণে বাতিল হলো। কিন্তু আজকে আপনি শুনবেন
তার মানে কি, যদি বলেন তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আপনার কি অরিজিনাল এরকম আছেন যে এরকম পর কয়েক বছর হলে এটা গড়ে উঠবে? আমি শুধু না, এইবার যে ঐক্যমত্যের আলোচনায় গেলাম, আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম প্রায় সব দলই মনে করছে যে বোধহয় কোনোদিন উন্নতি হবে না, সুতরাং এটা পার্মানেন্ট, মানে সংবিধানে এমন পার্মানেন্ট করতে হবে কোনোদিনও এটা যাতে আর না লাগে। কিন্তু এটা কোনো ভালো খবর না। আমি এইটুক বলে থামলাম। নিশ্চয়ই আমি আশা করব, কিন্তু এই কথাটা বলি, আশা করি কালকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় আসতে হবে। কবে থেকে ইমপ্লিমেন্ট হবে সেটা জানি না, কিন্তু আমি মনে করি যে এই যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি, আর দেরি না করে আমাদের যে সরকার আছে তাদেরকে নিজেকেই নিজে নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারে পরিণত করতে হবে। জি, ধন্যবাদ ভাইয়া। রায়ের দিনের একটি খবর বিশেষভাবে আসলে সবার নজর কাড়ে, সেটা হচ্ছে যে আমাদের টার্মিনালের চুক্তি, মানে যেটি নজর কাড়ার অন্যতম কারণ হচ্ছে শিরোনামগুলো এভাবে আসে যে অস্বাভাবিক দ্রুততায় লালদিয়া পানগাঁও যে টার্মিনাল, সেই চুক্তিটা আসলে সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি 22 বছরের জন্য এবং একটি 15 বছর বাড়ানোর সুযোগ আছে, এবং এই চুক্তি টার্মিনালের সঙ্গে করা হবে 33 বছর মেয়াদি পর্যন্ত। সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে যে এখানে কিছু বিষয় আছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের, যেটা কিনা আমরা জানি না। এটি নিয়ে নানা ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। এটি কতটুকু ভালো হলো আমাদের জন্য? না, একেবারেই খুবই ক্ষতিকর হলো। ভালো হলো, ভালো শব্দটাই এর মধ্যে থাকার কোনো কারণ নাই। সেটাও বলি, যে আপনি তো তথ্য দিলেন, ওই তথ্য সবাই এখন দেশবাসী জেনে গেছে। 13 দিনে 33 বছরের চুক্তি বন্ধের দিনে যেভাবে এত অস্বাভাবিক গতিতে কখনো হয়নি, এবং এটা বোঝাই যায় যে সরকার এখন আছে, এটা তার এখতিয়ারের মধ্যেও পড়ে না। মাত্র কয়দিন আছে, এটা তার দায়িত্বের মধ্যেও পড়ে না। তার মানে কারোর বিশেষ এজেন্ডা বাস্তবে, এবং এই কথাটা আমি এর আগেও বলেছি, এখানেও রিপিট করতে কোনো অসুবিধা নেই। এটা বিশেষ করে আমেরিকা ভূরাজনৈতিক কারণ এবং অন্যান্য শক্তি, তারা ভূরাজনৈতিক কারণে এখানে আধিপত্য নিতে চায়, যার জন্য এই কাজগুলো তারা করলো। এবং দেখেন, এটা তো সাধারণ বাণিজ্য, আলু পটলের ব্যবসা না যে ওই ধরনের বাণিজ্য চুক্তি। একটা বন্দর, এটার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোও কিন্তু জড়িত, শুধু বাণিজ্যের বিষয়টা না। সুতরাং আমরা মনে করি যে আমাদের মতো ভূরাজনৈতিক, এখন যে সময় আমরা কথা বলছি, ভূরাজনৈতিক কারণে এই অঞ্চলে এই ধরনের নানা ধরনের অপশক্তি আধিপত্য বিস্তার করতে চাই। সে আধিপত্য বিস্তারের একটা বড় জায়গা হচ্ছে এই ধরনের করিডোর তাদের করায়ত্ত করা। আর একটা এই বন্দরের টার্মিনালগুলো আর একটা করিডোরও আছে। তা সেই জায়গাটা এখন তারা, আমরা দেখতেছি, ইজি অ্যাক্সেসের সুযোগ পাচ্ছে এই সরকার। চট্টগ্রাম আপনি দেখছেন, যেটা কিন্তু আমরা এর আগে 198 বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল, আন্দোলন করে ঠেকানো হয়েছিল। এখন তারা সেই জায়গায় যাচ্ছে। আবার আন্দোলন হবে, আন্দোলন তো চলছে, আমি আসছি সেটা শেষ করি। যে এইটা যেমন এই যে দুইটা করলো, আমরা মনে করি খুবই ক্ষতিকর, এটি দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, এটা করার আমরা বিরুদ্ধে। এবং চট্টগ্রামের যেটাও করতে চাচ্ছে কন্টিনেন্টাল টার্মিনাল, এইটাও বিরুদ্ধে, এবং এগুলো কিন্তু লাভজনক। দরকার হলে আমরা এখানে কিন্তু আমরা এক্সপার্ট ভাড়া করতে পারি, মেশিনারি জানতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। এবং এমনকি আপনি নিশ্চয়ই জানেন হয়তোবা যে এইটা একটা মামলা আছে কোর্টে, আমি আজকে দেখলাম, আগামীকালও কালকে চলবে। সেখানে যিনি এই পক্ষের উকিল, কারা করেছে আমি ভালো জানি না, তিনি বলেছে যে এই যে ঐক্যমত্যের কথা হচ্ছে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে, এমনকি সেনা প্রধানের নামও তিনি বলেছেন যে ওনারা বিরুদ্ধে, তাহলে কেন হচ্ছে? তখন দেখলাম কোর্ট, যদি আমি অনলাইনে দেখেছি নিউজটা যদি ঠিক হয়, তখন কোর্ট বলেছে হ্যাঁ, যখন এরকম চলছে কেন এত দ্রুত করছে, আমরাও তো এটা বুঝতে পারছি না। তার মানে এইটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশকে আগামীতে খুবই একটা ক্ষতিকর জায়গায় ফেলার জন্য এই চুক্তি হচ্ছে, অনতিবিলম্বে এটাকে বাতিল করা। এটাই যদি হয় প্রিন্স ভাই যেমনটি বলছিলেন, তাহলে এটা কি আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি? আমরা তো সবকিছু মেনে নিতে বাধ্য হচ্ছি। এখন যারা রাষ্ট্র সরকার পরিচালনা করেন, তারা কি কারো কাছে জবাবদিহি করেন? কোথাও কি তাদের কাছে জবাবদিহি চাওয়ার কোনো সুযোগ আছে? আমরা টকশোতে এসে আবল তাবল বলি, এই জন্য আমাদেরকে বিভিন্ন জায়গাতে অপমানজনক রিল বানিয়ে, এটা বানিয়ে, সেটা বানিয়ে নানানভাবে হিউমিলিয়েশনের চেষ্টা করা হয়। আমাদের সম্মান রক্ষার্থে তাদের কোনো ভূমিকা আছে? আমরা যারা কথা বলি, আমাদেরকে তারা নিজেরা সম্মান করে কথা বলেন? আমি একাধিক ব্যক্তির নাম বলতে পারি, বিভিন্ন জায়গাতে অসম্মানজনক মন্তব্য করে থাকেন। তারা অসম্মান করবেন, কিন্তু আমাদের তাদেরকে পাল্টা সম্মান করতে হবে, এটা তারা প্রত্যাশা করেন। তো এই যে ঘটনাটা ঘটলো, আমি আপনাকে একটা প্রশ্ন করি পাল্টা। জীবনে আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো লাইসেন্স, কোনো আইডি কার্ড বা কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন। আপনি 13 দিনের মধ্যে কয়টা পেয়েছেন? আপনি মাথা নাড়ছেন, পান নাই? আপনি পেয়েছেন 13 দিনের মধ্যে? ভাবতেই পারে না বোধহয়। হ্যাঁ, কিন্তু আমাদের বন্দরটা 13 দিনের মধ্যে ভাড়া হয়ে গিয়েছে। এবং যারা এটার মধ্যস্থতাকারী, এরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ছিলেন বলে শোনা যায়। তারা এত দ্রুত তাদের এই কাজটা হাসিল করেছেন। এইখানে কি ঘটেছে এটা আমাদেরকে বুঝতে হবে। মূলত সারা পৃথিবীতে এখনো কিন্তু
পণ্য পরিবহন হয় সমুদ্র দিয়ে। পণ্য পরিবহন কিন্তু বিমানে হয় না, রাস্তার পথেও হয় না। রাস্তা দিয়ে পণ্য পরিবহন হয় নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে, যেখানে বিরাট রাস্তার সংযোগ আছে, কিন্তু রাস্তা দিয়ে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়। এটা ধরেন আমাদের মতো দেশ যাদের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী আছে এবং খুব সহজে রাস্তা পারাপার করা যায়, এরকম কিছু দেশে সুবিধাটা পায়। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা নিজেদের মধ্যেই সুবিধাটা পায়, কিন্তু বিশ্বের যে পণ্য পরিবহন, সেই পরিবহন হয় সমুদ্র দিয়ে। এবং এই সমুদ্র পথের যে দখল, এই দখলের বিষয়টা কিন্তু বহু বছরের। আপনারা নিশ্চয়ই জানি না, আপনি হয়তো মনে করতে পারবেন, হয়তো পড়েছেন যে এই ব্রিটেন যে একসময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে বলতো যে সাম্রাজ্য সূর্য অস্ত যায় না, এর কারণ হচ্ছে এই সমুদ্র পথের পরিবহনের দ্বীপগুলিতে তার অধিকার ছিল। সে কেপ অফ গুড হোপ, জিব্রাল্টার, সুয়েজ ক্যানেল, মেলাকা প্রণালী, শাতিল আরব, এগুলাকে সে নিয়ন্ত্রণ করত। যে কারণে বিশ্বব্যাপী যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটার উপরে ব্রিটিশদের একটা অধিকার ছিল, এবং যেই কারণে তাদের নৌবাহিনী তাদের সকল বাহিনীর চেয়ে বড় ছিল, কারণ তারা এই পথ পাহারা দিত। এখন আমরা সেই সাপ্লাই চেন মেনটেন্যান্সের জায়গাতে গিয়ে নিজেদেরকে যুক্ত করলাম, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয় হচ্ছে $46 করে $47 করে এই পোর্ট এই প্রতিটি কন্টেনারে এখনই আর্ন করে। আর যে পোর্টটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমরা পাবো $21। ভবিষ্যতে 80,000 কন্টেনার পার হয়ে গেলে পাবো হচ্ছে $23। ডলারের দাম কমে, কিন্তু এটা বাড়ে না। তাহলে ভবিষ্যতে আমরা এই কতদিনের জন্য এই $23 $21, আগামী 30 বছরে ডলারের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? এটার বাড়ানো কমানো কি আমাদের হাতে আছে, নাকি তারা বাড়াবে কমাবে? একতরফাভাবে তারা যদি বাড়ায় কমায়, তাহলে কি আমাদের এখানে পণ্যের মূল্য বাড়বে নাকি কমবে? এই যে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি কিভাবে আমরা বুঝতাম যদি এই চুক্তিটি উন্মুক্ত থাকতো। একটা চুক্তির সকল ক্লজ অপ্রকাশিত থাকে না, আসলে কিছু কিছু জায়গা অপ্রকাশিত থাকার ব্যাপার থাকে, যে কত মূল্যে হয়েছে বা কত কি। কিন্তু আপনি দেখেন এরা কি বলেছে, এরা বলেছে যে এইটা বলা যাবে না। এখন বলা যায় না, এই যে গোপনীয় চুক্তি স্বাক্ষর করতে পারে কারা? যারা নির্বাচিত সংসদ সদস্য। সেক্ষেত্রে কি হয়, জনগণের প্রতিনিধি হয়ে কেউ জনগণের হয়ে পরীক্ষাটা করেছে। এখন যারা আছেন তারা কি নির্বাচিত? তারা তো নির্বাচিত না, তারা অনির্বাচিত। তারা এরকম একটা কাজ করে যাচ্ছেন দীর্ঘমেয়াদে, আগামী 30-40 বছরের জন্য এই বিষয়গুলি আমাদের উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছেন। আবারও আমি এই কথাটা বলি, সব মানুষকে সব সময়ের জন্য বোকা করা যায় না। কিছু মানুষকে সারা জীবনের জন্য, আর অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা করা যায়। এই কথা ভাবলে চলবে না যে বাংলাদেশের মানুষ বোকা। এই যারা এটা ভাবছেন, একদিন প্রমাণিত হবে যে আসলে বাংলাদেশের মানুষ তাদেরকে তাদের বোকামির জন্য কিভাবে সমালোচনা করে। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।